আন্টি, ওর ছেলেদের সঙ্গে এত মেলামেশা আমার ভালো লাগে না। আর কি কি ভালো লাগে না মাকে বলো। ওর জিন্স পরা আমি পছন্দ করি না। ও হাত কাটা টপ পরে সেদিন সুশোভনের সঙ্গে হা হা হি হি করছিল। আমার অসম্ভব কষ্ট হচ্ছিল আন্টি, রাগ হচ্ছিল। রমনি আমার, শুধুই আমার। শাট আপ। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। গল্প আত্মজা, লিখেছেন মধুপর্ণা রায়। পাঠ সুকৃতি লহরী। আত্মজা। 3 দিন হয়ে গেল রান্নার বউ মিনার পাত্তা নেই। নেই করে 10 বার রিং করেছে মিতু, ফোন ধরছে না মিনা। ঠিকই মেয়েটির জ্বর এসেছে। তবু যা হোক, রাতের বাসন কটা মেজে দিল। অফিস আছে, মিতুর দম ফেলবার সময় নেই। বিজয়ের টিফিন সে আজ নিজেই বক্সে ভরে নিয়েছে, এজন্য 100 লক্ষ কোটি প্রণাম। আজ ইম্পর্টেন্ট মিটিং আছে বিজয়ের অফিসে। ভাত, ডাল, মাছ ভাজা এই খেয়ে দিব্যি ভালো মানুষের মতো অফিস চলে গেছে বিজয়। এক ওভেনে তরকারি আর একটায় মাছের ঝোল বসিয়ে মিতু তত্তর করে ঘামছে। লিভিং রুমটা আজ একটু গোছাতে হবে। রুমনি আর ছেলেটাকে নিয়ে আসবে সন্ধেবেলায়। বিজয়কে এক্ষুনি কিছু বলবে না মিতু। ছেলেটা চাকরি পেয়েছে সত্য, সরকারি ব্যাংকে, ভালো পোস্টে। শুধু রুমনি কেন মায়ের কাছে এতদিন গোপন রাখলো তার প্রেমের কথা ভাবতে ভাবতে তিত্তির করে একটা বিরক্তির ভাব এসে যাচ্ছে মিতুর ভিতরে। উফ, এই সময় আবার ফোন বাজছে কেন? সব সামলে ঠিক সময় মিতু অফিসে পৌঁছবে কি করে? বস আগের দিন ওয়ার্নিং দিয়েছে। ভদ্রলোক বেশ কড়া ধাঁচের। ফোন তুলে মিতু দেখলো রুমনি। হ্যাঁ বল মা, দেবজয় একটু কথা বলবে বলছে। ও রুমনি, এখন নিঃশ্বাস ফেলার সময় নেই। আচ্ছা দাও। মিতু ভাবলো যত অশান্তি, চেনা নেই জানা নেই, কি বলবে সে ছেলেটাকে। হ্যালো আন্টি, বলছি বলো। আজ যাচ্ছি কিন্তু, জানি তো নিশ্চয়ই আসবে। তুমি বোধহয় বিজি না? আসলে অফিস যেতে হবে তো, আজ নাই গেলে। এ আবার কি আবদার? কেন বলো তো? আসলে এক্ষুনি আসতাম, আমার খুব গান চেপেছে, তোমাকে শোনাতাম। মিতু হোঁচট খেলো। অদ্ভুত ছেলে, বলে ফেললো আচ্ছা এসো। ঘর গুছিয়ে ফেললো দ্রুত হাতে। অফিসে জানিয়ে দিল আজ সে যেতে পারছে না, গেস্ট আসছে হঠাৎ। ড্রাইভারকে দিয়ে মিষ্টি কোল্ড ড্রিঙ্ক আনালো। স্নান করতে যাবে ভাবছে যখন, বেল বাজলো তখন। ফর্সা লম্বা পাতলা ছেলেটি, চোখ দুটো ভাসা ভাসা, কেমন অন্য জগতের মনে হয়। মিতু মুখোমুখি সোফায় বসে দেখছিল। দেবজয় খুব যেন মুগ্ধ চোখে ঘরের সরঞ্জাম, পর্দা, তারপর মিতুকে দেখল। রুমনি গেছে তার নিজের ঘরে। মিতু অপ্রস্তুত হচ্ছিল ভেতরে ভেতরে। ছেলেটি এক দৃষ্টে তাকে দেখছে কেন? সে অস্বস্তি কাটাতে বলল, তুমি ভালো গান গাও শুনেছি। কে বলেছে? রুমনি? হ্যাঁ ওই বলেছে, তোমার অনেক গুণ, আবৃত্তি করো, গান গাও, নাটক করো, এইসব গুণগুলো তো তোমারও আছে। মিতু অবাক হলো। আমার? কে বলেছে? রুমনি বলেনি। তবে রুমনি জানে সব যে বলবি? আমি নিজেই বলছি। আর একটা কথাও বলবো। কি বলো তো? তুমি রুমনির চেয়ে সুন্দর। ধক করে উঠল মিতুর বুক। মনে হলো আর একটু গুছিয়ে রাখলেই হতো নিজেকে। কেউ তো কখনো বলেনি মিতু সুন্দর। অসাধারণ সুরেরা গলা দেবজয়। একের পর এক গান গাইল সে নিজের খেয়ালে। মিতুকে সে 4 দেওয়াল পার করে নিয়ে যাচ্ছিল কোথায়, কত দূর। মেয়ের পছন্দে তার পছন্দ যেন হাত রাখলো আলতো। অনেক গল্প করলো সে এলোমেলো। মিতুর কথা শুনতে চাইল,
মিতু ছোটবেলার দুষ্টু ছিল। মিতু পড়ার বইয়ের নিচে গল্পের বই, গাছে উঠতে পারত মিতু, ফুল গাছ করতে শখ তার, কাটুম কুটুম পারে, কিন্তু সময় নেই। গান ভালোবাসে খুব। আর এই বাড়িতে কেউ এসব নিয়ে মাথা ঘামায় না। দেবজয় চলে যাবার আগে রুম নিয়ে এলো, সদর দরজা পর্যন্ত এগিয়ে দিতে গেল না। রাতে ফোন বাজল। দেবজয়। মিতু সন্তর্পণে বিজয়ের কান এড়িয়ে বলল, বলো। আন্টি, কি করছো? জ্যোৎস্না দেখছি। একা? একদম একা। আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, কেবল তুমি যাওনি। মজার ছেলে তো তুমি। ঠিক তাই। আন্টি শোনো, আর সন্ধ্যাবেলা একটা ভিখিরিকে 500 টাকা দিয়ে দিলাম, ঠিক করিনি? মিতু হতবাক। 500 টাকা ভিখিরিকে? আরে দূর, বেচারা কাঁদছিল, খুব মায়া হলো জানো। মিতুর বুকের এই প্রান্ত থেকে ও প্রান্তে এক অদ্ভুত বাতাস বইল। এ কেমন ছেলে? বলল, একটু হিসেবি হয়েও। কাজটা ভালোই করেছ। দোষ বাবা, তোমার মেয়েকে বললে তো দেখতে হবে না। আজ তোমাকে দেখে অন্যরকম মনে হলো, ভাবলাম সুখবরটা একমাত্র তোমাকেই দেয়া যায়। আর তুমি কি না। না 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 না, ঠিক আছে, ভালোই তো করেছ। আন্টি, নিজেকে খুলে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, এটা তো তোমার প্রিয় গান। কে বলল? মিতু স্তম্ভিত হয়ে যাচ্ছিল। জানি জানি, দোষ ছিল না শব্দে, শুধু দোষ ছিল জোড় বাঁধায়। ভুল বিবাহের বরকনে তাই গড়ায় ধুলো কাদায়। এখন ভূমি শয্যা থেকে কুড়িয়ে তাদের তুলি, নতুন করে মা। রুমনি এসে দাঁড়িয়েছে। দেবজয়, এই যে রুমনি এসেছে, কথা বলো। ছাদে গিয়ে কথা বলো রুমনি, বাবা আছে তো। রুমনির ভুরু কুঁচকে গেল। অদ্ভুত গলায় সে বলল, আমার দরকার নেই, আই ডোন্ট ফিল লাইক টকিং টু হিম। উপাস থেকে দেবজয় বলল, ছেড়ে দাও আন্টি, ও একটু রেগে আছে আমার ওপর। রুমনি ব্যালকনির এক কোণে দাঁড়িয়ে চাঁদ দেখছে। মিতু সেদিকে একবার দেখে নিয়ে বলল, বলো দেবজয়, কবিতাটা কার বলো তো? তা তো জানি না, নীরেন চক্রবর্তীর। আচ্ছা রাখি। কখন ঘুমো আন্টি? কেন বলো তো? ফোনে তোমাকে গান শোনাবো, ঠিক রাত 1টায়। ফোন কেটে দিল দেবজয়। মিতু এক বুক জ্যোৎস্নায় ভাসল। রমণী ঠায় দাঁড়িয়ে। মিতু কাছে গেল। ফোনটা ধরলি না কেন রমণী? মা, আমি টায়ার্ড আছি। ও ন্যাগিং অ্যাপ্রোচ এখন জাস্ট নিতে পারবো না। ও ন্যাগিং আবার কি? দিন নেই রাত নেই এক কথা, চল বিয়ে করি। সে কি, এই তো সবে চাকরি পেল, ব্যাস ওই তো গেল। আমার তো একটা স্বপ্ন আছে মা, আমার কেরিয়ার নিয়ে। ও কিন্তু মেয়েদের চাকরি করে একদম পছন্দ করে না। তুই কি বললি? আমি বললাম আমি চাকরি করব এবং চাকরি না পেয়ে কোনো সেটেলমেন্টে যাব না। মিতু চুপ করে ভাবছিল। তার বুকের ভিতরে টিপ টিপ পায় ওই কবিতার এলোমেলো শব্দ। রমণী ঘুরে তাকালো। ফিজিক্সে মাস্টার্স করে আমি শুধু ওর ঘর সামলাবো, এটাই ওর ইচ্ছে। মিতু বলল, আচ্ছা ঠিক ঠিক আছে, আমি কথা বলবো। স্পষ্ট তাকালো রমণী। তুমি বললেই তো আর নিজের বেসিক নেচারটা চেঞ্জ করতে পারবে না। আই থিঙ্ক তুমি এসবের মধ্যে ঢুকো না মা। এনাফ ইজ এনাফ। অবাক চোখে শুনল মিতু। তার বুকে বাতাস থমকে রইল। রাতে আজ নাইটি পরল না মিতু। কেন শাড়ি পরে টিপ পরে এলো খোঁপায় নিজেকে গুছিয়ে রাখলো, সে নিজেও জানে না। ঘুমন্ত বিজয়ের দিকে তাকিয়ে তাকিয়ে আজ যেন অনন্ত বছর পর তার মনে হলো তার বিয়েটা ভুল হয়েছিল সত্যি। ঘড়ির দিকে বারবার কেন চোখ চলে যাচ্ছে। 1টা বাজে মোবাইল ফোনে আলো জ্বলে উঠল, শব্দ হলো না। মিতু আগেই সে ব্যবস্থা করে রেখেছে। সেল হাতে দ্রুত পায়ে অত্যন্ত সতর্কতা মিতু ছাদে এলো। আন্টি জেগে আছো? তুমি যে বললে গান শোনাবে, তোমার মেয়েকে ফোন করেছিলাম জানো। গান শোনাতে চাইলে সে বলল
এসব বাড়াবাড়ি তার ভালো লাগে না। কিন্তু আন্টি বলো, ওকে ওকে না পেলে যে আমি বাঁচবো না আন্টি। ও আমাকে অ্যাভয়েড করছে। দেবজয়ের গলা কেঁপে গেল, বুকের কোথায় মোচড় দিল মিতু। সে নরম গলায় বলল, না না ভেবো না দেবজয়, সব ঠিক হয়ে যাবে। তুমি ঠিক করে দেবে বলো? দেব দেব, নিশ্চয়ই দেব। হাজার গান শোনাবো না আন্টি, তবে রমণীকে বলে দিও আমি বলেছি আমি মুগ্ধ। উড়ে গেছো, ফিরে এসো, ফিরে এসো চাকা, রথ হয়ে জয় হয়ে চিরন্তন কাব্য হয়ে এসো। দেবজয়, তুমি রমণীকে এত ভালোবাসো? দেবজয় নিশ্চুপ। রাতের জ্যোৎস্না তখন ধুয়ে দিচ্ছে 10 দিক। মিতু জেগে রইল সমস্ত রাত অন্য ঘরে, একা। বিজয় সকালে চা খেতে খেতে বলল, কাল মাঝরাতে হঠাৎ দেখি তুমি নেই। চমকে তাকালো মিতু। মানে? হ্যাঁ, একবার ঘুম ভেঙে গেছিল, দেখলাম পাশে তুমি নেই। ও টয়লেটে গিয়েছিলাম। তোমাকে অস্থির দেখছি আজ। ও কিছু না, কাল ঠিক মতো ঘুম হয়নি। বিজয় খবরের কাগজে মন দিল। রুমনি স্নানে, সে ইউনিভার্সিটিতে যাবে। আজ মিনা এসে গেছে। মিতু চায়ের কাপ হাতে ব্যালকনিতে এলো। আলোয় ভাসছে সব। দেবজয়কে আজ আসতে বলবে মিতু, গান শুনবে। এই তো তোমার প্রেম ওগো হৃদয় হরণ। কত বছর পর মিতু গুনগুন করছে। বিজয় অবাক মুখে ব্যালকনির দিকে একবার তাকালো। এই তুমি আজ অফিস যাবে না? মিতু শরীরে হালকা পদক্ষেপ। কেন যাব না, নিশ্চয়ই যাব। জবাবটাও যেন কেমন অদ্ভুত লাগলো বিজয়ের। এত জোর দিয়ে বলবার কি আছে ঠিক বুঝলো না সে। যাক, এসব বালখিল্যতা নিয়ে ভাববার যথেষ্ট সময় এবং ইচ্ছে কোনোটাই তার নেই। অফিস থেকে আজ একটু আগেই ফিরল মিতু। কলিগ শর্মিষ্ঠা হঠাৎ কেন যে বলল, মিতু তোমার কি হয়েছে বলো তো? কেমন মনে হচ্ছে আচমকা তুমি পাল্টে গেলে। মিতু খুব লজ্জা পেয়েছে। তার ভেতরে কি যেন একটা এমন করে সব তছনছ করে দিতে চাইছে। কি বা হয়েছে তার? আলো আধারের মতো একটা রহস্য তাকে অনেক তল থেকে মাতাল করছে। যেন ছেলেটি তাকে মেসেজ করেছে, আমারও ইচ্ছে করে এই ঘাসের ঘ্রাণ হরিত মদের মতো গেলাসে গেলাসে পান করি। বলো তো আন্টি, কবির নাম? জানি না মিতু। সঞ্চয়িতা আর সঞ্চিতা, এই তো দুটো কবিতার বই। ঘেটে ঘেটে তন্ন তন্ন করে দিল সে। একবার ভাবলো রুমনিকে জিজ্ঞাসা করবে, করল না। বিজয় অশ্বিনকালেও শোনেনি, মিতু জানে। দেবজয় সন্ধেবেলা এলো, গলা খুলে গান গাইল। বিজয়ের আজ ফিরতে রাত হবে। রুমনি এখনো ফেরেনি। ভজন, গজল, রবি ঠাকুরের গান মিতুর বুকের ভেতরে টিপটিপ করছিল কবিতার দুটো লাইন। বলল, দেবজয় এই কবিতাটা কার? হা করে হেসে উঠল ছেলে। উদাত্ত গলায় আবৃত্তি করল, ঘাসের পাখনায় আমার পালক, ঘাসের ভিতরে ঘাস হয়ে জন্মায় কোনো এক নিবিড় ঘাসমাতার, শরীরের সুস্বাদ থেকে নেমে। শরীর কেঁপে উঠল মিথুর অনেক ভেতর থেকে। দেবজয় বলল, কবির নাম জীবনানন্দ দাশ। ঠিক এই সময় এলো রুমনি। চা বানিয়ে সিঙ্গারা নিয়ে মিতু ঘরে এসে দেখল দেবজয়ের মাথা নিচু, জল ছুটছে টপ টপ। কেমন এক চাপা বিতৃষ্ণা নিয়ে মুখ ফিরিয়ে বসে আছে রুমনি। মিতু বলল, খেয়ে নাও দেবজয়। কি হয়েছে রুমনি? কেউ কোনো জবাব দিল না। মিতু ডাকলো, রুমনি। ঝাঁ করে তাকালো রুমনি। আমার পক্ষে এই রিলেশন কন্টিনিউ করা সম্ভব নয় মা, হি ইজ ইনকরেজেবল। মিতু শান্ত গলায় বলল, কি হয়েছে? ওর মর্জি মতো আমাকে উঠবোস করতে হবে? ও কি মনে করে নিজেকে?
যেচে পড়ে জোর করে তোমার সঙ্গে আলাপ করলো কেন আমি সেটা বুঝিনি মনে করো? দেবজয় মুখ তুলল। ওর করুণ বিধ্বস্ত চোখ দুটো মিতুর বুকের ভেতর গেঁথে যাচ্ছে কেন? ও বলল, আন্টি, রুমনি খুব স্বাধীন, মানে খুব বেশি স্বাধীন। যেটা মিতুর বুকে ধাক্কা লাগলো। সে তো মেয়েকে স্বাধীন থাকার শিক্ষাই দিয়েছে। আন্টি, ওর ছেলেদের সঙ্গে এত মেলামেশা আমার ভালো লাগে না। আর কি কি ভালো লাগে না মাকে বলো? রুমনি তীব্র হচ্ছিল। ওর জিন্স পরা আমি পছন্দ করি না। ও হাত কাটা টপ পরে সেদিন সুশোভনের সঙ্গে হা হা হি হি করছিল। আমার অসম্ভব কষ্ট হচ্ছিল আন্টি, রাগ হচ্ছিল। রুমনি আমার, শুধুই আমার। শাট আপ! ছিটকে উঠল রুমনি। আমি তোর নই। আই অ্যাম নো বডিজ প্রপার্টি। আমার আমার আমি 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 আমার, ব্যাস। আমাকে আমাকে কেন ছেড়ে যাচ্ছিস রুমনি? মিতু দেখলো ছেলেটি ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। আর কি অপরিসীম বিতৃষ্ণা রুমনির চোখে, শরীরে। আই হেট ন্যাগিং দেবজয়। ঘুরে দাঁড়ালো মিতু। মেয়ের মুখোমুখি দাঁড়ালো সে। কি শুরু করেছো রুমনি? কেন ওকে এত কষ্ট দিচ্ছ? মা, ও আসলে ওকে জিজ্ঞাসা করো লাস্ট মান্থে ডিপার্টমেন্টাল পিকনিকটা আমি কেন অ্যাভয়েড করেছিলাম। সুশোভনকে ইনসাল্ট করবার রাইট ওকে কে দিয়েছে? আমি সুশোভনের সঙ্গে মিশবো কি মিশবো না সেটা ডিরেক্ট করার ওকে। আমি সুশোভনের সঙ্গে মিশবো নাই বা কেন? না, তুই মিশবি না। হি ইজ আ স্কাউন্ডেল। দেবজয় গলা চড়ালো। সুশোভন আমার বন্ধু। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। সুশোভন তোকে ভালোবাসে রুমনি, আমি জানি। সো হোয়াট? ভালোবাসা কি অন্যায়? কিন্তু তুই ট্র্যাপড হচ্ছিস। আই এম অলরেডি ট্র্যাপড বাই ইউ রুমনি। দেবজয়ের গর্জনে চমকে উঠল মিতু। স্তম্ভিত হয়ে গেল রুমনি। আর দেবজয় আচমকার হাত ধরে টেনে সজোরে বসিয়ে দিল সোফায়। তারপর কেমন অদ্ভুত ধারালো শীতল গলায় বলল, জিন্স পরবি না, স্লিভলেস পরবি না, সুশোভনের সঙ্গে আর একবারও কথা বলবি না। মিতুর ভেতরটা জমে আসছিল ঠান্ডায়। সে অনেকটা শক্তি সংগ্রহ করে তারপর বলল, দেবজয়, তুমি শান্ত হও দেবজয়। দেবজয় তাকালো। কি অসম্ভব নিবিড় চোখ ছেলেটার। চোখের ধার ঘেঁষে কাঁপছে জল। এত ভালোবাসা থেকেই তো এমন পজেসিভ হচ্ছে ও। নিজেকে বোঝালো মিতু, ভালোবাসা ভালোবাসা শব্দটার মায়া বুঝি মরলেও যায় না। উঠে দাঁড়িয়েছে রুমনি। বাঁ হাতের তর্জনী তুলে দরজার দিকে নির্দেশ করে বলছে, চলে যা, চলে যা তুই। আমি এর একটা শর্ত মানব না। আমি রাজি নই। ঝড়ের বেগে চলে গেল দেবজয়। দুহাতে চোখ ঢেকে বসে পড়ল রুমনি। এ কি হলো মিতুর? আর সমস্ত বুক কেন কেমন শূন্য হয়ে গেল? রাতে খেলো না রুমনি। ও কথা বলছে না কারোর সঙ্গে। কম্পিউটারে বসে রয়েছে তখন থেকে। বিজয় আজ বেশ ক্লান্ত, ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। রথই অন্ধকারে সমস্ত সত্তা ডুবিয়ে ঠায় দাঁড়িয়ে আছে মিতু। হাতের মোবাইলে বারবার চোখ যাচ্ছে তার ভেতরটা মরে যাচ্ছিল। হিময়ে আসছে সব দেহ। শ্বাসকষ্ট হচ্ছে মিতুর। সে তার প্রাণের কাছে আসতে চাইল। কি এক অনুচ্চারিত কথা জলের মতো ঘুরে ঘুরে ফিরছে। মোবাইলে জ্বলে উঠল আলো। রুদ্ধশ্বাস মিতু দেখল দেবজয় লিখেছে, আমরা নাচি আর নাচি আর গান করি, প্রতারণা, আর আমরা খুব তাড়াতাড়ি মরে যাই। বুকের ভেতর তোলপাড় করে উঠল মিতুর। সে জানে না এটা কবিতা কিনা, কবিতার লাইন হলেও কার লেখা। জানবার আকাঙ্ক্ষায় কেন এক বুক তৃষ্ণা তাকে কাট করে দিচ্ছে।
অদম্য তৃষ্ণায় পুড়ে যেতে যেতে মৃত্যু মেসেজ করতে লাগলো, দীপজয়, তুমি চলে যেও না, রুমনি তোমাকে ছাড়া বাঁচবে না।